ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনটা দেখতেছিলাম। আর দ্বিতীয়ত বইতে এখানে একটু ঝামেলা আছে, মানে ঝামেলা বলতে বইয়ের মতো ঠিক আছে, বাট আমরা যদি আমাদের বেসিক যেই ম্যাথ গুলো আমরা করে আসি বা ক্যালকুলেশন গুলো করি তার সাথে যদি মিলাইতে যাই তাহলে এখানে উল্টাপাল্টা লাগতে পারে। তার কারণ হচ্ছে আমরা নর্মালি কি করি, আহ, যে কোনো জায়গায় আমরা নর্মালি আসলে লিড বলতে নেগেটিভ বুঝি, ল্যাগ বলতে প্লাস বুঝি। স্পেসিফিক এইখানে এসে থেরেজা উল্টা বলতেছে, মানে এখানে নেগেটিভ বলতে ল্যাগ হিসাব করতেছে, পজিটিভ বলতে লিড। যদিও বিষয়টা ঠিক তা না। বিষয়টা এই কারণে হচ্ছে, আমরা যে সাদিকিউতে যখন ম্যাথ করছিলাম তখন যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার সিস্টেম দেখছিলাম কি, যে এস সমান ভি আই কনজুগেট। এই কনজুগেটটা করি এই কারণে যাতে নেগেটিভ বলতে লিড এবং পজিটিভ বলতে ল্যাগ বোঝায়। এই কারণে আমরা কি করি, এই গুণ করার আগে আই কে কনজুগেট করে নিই, মানে এর আগে যত আমরা ক্যালকুলেশন করছি সব কিন্তু এইভাবেই করছি। বাট এইখানে এসে ফেরেজার এই বইতে এইটা করতেছে না। যেহেতু এটা করতেছে না স্বাভাবিক, তখন তো আসলে এটা ফলো করবে না, এটাই স্বাভাবিক। এই কারণে বলে দিচ্ছে যে নেগেটিভ দেখলে আমরা ল্যাগ বলবো, পজিটিভ দেখলে লিড। তো প্রবলেম হবে কি, আমরা যখন অন্যান্য চ্যাপ্টারের সাথে এটা মিলাবো আমাদের কিন্তু উল্টাপাল্টা সব পরীক্ষার হলে আসলে ভুল হওয়ার একটা চান্স থাকবে। এই কারণে আমি এই ম্যাথ গুলাও আমরা যেরকম বেসিক দিয়ে ক্যালকুলেশন করছি এর আগে সেভাবেই করব, ফিরে যা এক্স্যাক্টলি ফলো করব না। এটা জাস্ট অনেকের ভিতরে আমি দেখি যে একটু প্রবলেম হয়। আগের থেকে বলে দিলাম, অ্যান্সার কিন্তু সেমই আসবে, শুধুমাত্র দেখা যাবে যে অ্যাঙ্গেল উল্টাপাল্টা আসতেছে। এর কারণ আমরা নর্মাল নিয়মে করব, ফেরেজার এখানে এক্সেপশনাল বলি বা উল্টা নিয়ম বলি, যাই বলি সেই হিসাবে করবে। অর্থাৎ এই কনজুগেটটা অ্যাভয়েড করতেছে বলেই কিন্তু এরকম উল্টাপাল্টা আসবে। তাহলে গতদিন আমরা মোটামুটি এটা দেখছিলাম যে প্রাইমারি সাইট তো এরকম আমাদের থাকবে, এটা নিয়ে আপাতত আমাদের বিষয় না। সেকেন্ডারি সাইড যদি হিসাব করি, আমাদের প্যারালাল ধরেন দুইটা ট্রান্সফরমার আছে, একটা হচ্ছে এরকম যার ইম্পিডেন্স হচ্ছে জেড এ, আর একটা ট্রান্সফরমার মনে করেন এইরকম, যার ইম্পিডেন্স হচ্ছে জেড বি। এরা দুইজন মিলে একটা কমন লোডকে সাপ্লাই দিচ্ছে। শুরুর ম্যাথে আমরা ধরে নিচ্ছি যে সবকিছু, অর্থাৎ এই যে প্রথম যে ট্রান্সফরমার আর দ্বিতীয় যে ট্রান্সফরমার আছে এরা হচ্ছে ইকুয়াল রেশিও। মানে এক কথায় আমি যদি এখানে 200 দেই, এ যদি 400 পায় এখানে, তাহলে এও 400 পাবে, মানে দুইজনের রেশিও সেম। এজন্য এই যে ট্রান্সফরমারের এই ইয়েটা আছে বা এই কেসটা আছে এটাকে বলতেছে ইকুয়াল রেশিও কেস। ইকুয়াল রেশিওটা আমাদের জন্য একটু সহজ, যেহেতু দুইজনের রেশিও সেম, ক্যালকুলেশন করাটা একটু ইজি হয়। কিন্তু রেশিও যদি ইকুয়াল না হয় তখন কিন্তু একটু ঝামেলা। এবং দেখতেছি যে একটা কমন লোড, মানে এইখানে যেই লোড ভোল্টেজ থাকবে সেটাও আমাদের কি দুইজনের জন্য সেম। তাহলে এইখানে যে ই এ বলতেছি এটাও যা, ই বি এটাও অ্যাকচুয়ালি তাই। মানে ই এ ইকুয়াল ই বি ধরলাম, এটা হচ্ছে কমন ই। এদেরকে মিলায়ে এইভাবে নাই করে আমরা যদি শর্ট একটা সার্কিট কল্পনা করি, যে সার্কিটটা এরকম, এটা হচ্ছে আমাদের সেই লোড। আমরা বোঝার সুবিধার্থে এখানে একটা ব্যাটারি বা ভোল্টেজ সোর্স, আচ্ছা দেখ ব্যাটারি ট্যাটারি নাই দেই, নর্মালি যেরকম ভাবে আমরা ক্যালকুলেশন করি সেরকম দেই। তাহলে এইখানে আমাদের একটা ইয়ে থাকবে, সেটাকে ধরেন নাম দিচ্ছি ই।
এটা হচ্ছে জেড এ, এটা হচ্ছে জেড বি। এর ভিতরে যে কারেন্ট যাচ্ছে অবশ্যই সেটা কত, লোডের কারেন্ট আই এস, এর দুই মাথার যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএস। অর্থাৎ আমি এই পুরো জিনিসটাকে সেকেন্ডারিতে আসলে ক্যালকুলেশন করতেছি, সব হিসাব কিতাব সেকেন্ডারিতে। এখানে যে ভোল্টেজটা পাচ্ছি এটাও সেকেন্ডারি ভোল্টেজ, তাহলে এটাও কত হবে, আই এস। ধরে নিলাম এর ভিতরে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা হচ্ছে আই এ, এর ভিতরে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা হচ্ছে আই বি। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এখন এই যে লোডের যে পাওয়ারটা আমরা দেখতেছি এস এল, এটা কত, ভি এস আই এস কনজুগেট। এটা আমরা বেসিক ইয়ের থেকে জানি যে কোনো একটা লোডের কমপ্লেক্স পাওয়ার আসলে এরকম হবে। এখন এই যে পাওয়ারটা যে লোড পাচ্ছে, এটা কিন্তু শুধু প্রথম ট্রান্সফরমার বা দ্বিতীয় ট্রান্সফরমার না, দুইজন মিলে দিচ্ছে। এখন আমাদের বের করা লাগবে যে কে কতটুকু প্রোভাইড করতেছে। দুইজন একদম ইকুয়ালি প্রোভাইড করতো যদি দুইজনের এই জেড এ জেড বি এরাও ইকুয়াল হইতো, কিন্তু এরা তো ইকুয়াল নাও হইতে পারে। আপাতত এতটুকু শিওর যে দুইজনের রেশিও ইকুয়াল, মানে এক কথায় এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সেম, এইটা আর এইটা সেম না, এটা আলাদা আলাদা। যার ফলে দুইজনের কারেন্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কারেন্ট আলাদা আলাদা মানে দুইজন যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে সেটাও আলাদা আলাদা। তাহলে আই এস, এইটাকে যদি আমরা ভাঙি কত পাবো, আই এস সমান আই এ প্লাস আই বি। খেয়াল রাখতে হবে এই যে যত আমরা ক্যালকুলেশন এখানে লিখতেছি, এইগুলা কিন্তু ভেক্টরিক্যাল সাম। এমন না যে 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার যোগ করে 30 অ্যাম্পিয়ার। এটা অ্যাঙ্গেল সহ, অ্যাঙ্গেল সহ, এটা অ্যাঙ্গেল সহ পাবো। মানে এই চিহ্ন আমি আর দিচ্ছি না বারবার, বিষয়টা আসলে এইরকম মিল করবে। তাহলে এইটাকে যদি ভাঙাই কত পাবো, ভি এস আই এ কনজুগেট প্লাস ভি এস আই বি কনজুগেট। মানে টোটাল লোডের এ কি পরিমাণ সাপ্লাই দিচ্ছে সেটা, বি কি পরিমাণ সাপ্লাই দিচ্ছে সেটা, আমাদের এখন এইটাই অ্যাকচুয়ালি বের করতে হবে, যে এ কতটুকু সাপ্লাই দিচ্ছে আর বি কতটুকু সাপ্লাই দিচ্ছে। কারেন্ট দিয়ে বারবার যদি বের করতে যাই আমাদের জন্য আলাদা আলাদা করে আবার কারেন্ট বের করা লাগবে, সেটা একটা ঝামেলার জিনিস। এজন্য আমরা কি করব, কারেন্ট ডিভাইডার রোল দিয়ে এই আই এ আর আই বি এর সাথে আই এস এর রিলেশন দেখাবো। আই এস এর রিলেশন পাইলে ইজিলি আমরা এস এল এর সাথে এস এ আর এস বি এর রিলেশন বের করে ফেলতে পারবো। মানে এই যে এটা হচ্ছে যে এস এ আর এটা যে এস বি, এটার সাথে এর কি সম্পর্ক সেটা আমরা দেখতে পাবো। তাহলে আই এ সমান কত লেখা যায়, আই এ সমান মানে যে এই কারেন্টটা সমান টোটাল যে কারেন্টটা আসতেছে সেটা তো দুই ভাগে ভাগ হচ্ছে। সিডিআর মতে কি, যার কারেন্ট বের করবো, মানে এক কথায় আমরা যদি ইম্পিডেন্সের কথা বলি, এর প্যারালাল ইম্পিডেন্স নিলাম প্লাস জেড এ প্লাস জেড বি ইন্টু আই এস। একইভাবে আই বি সমান হবে জেড এ ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি ইন্টু আই এস। এবার এখানে দেখেন ভি, সরি ভি তো না, এস এ, এস এ সমান কত লেখা যায়, এস এ সমান ভি এস আই এর কনজুগেট, আই এর কনজুগেটও যা কথা এইটার কনজুগেটও তাই কথা। এখন এদেরকে যদি আমরা আলাদা আলাদা করে লিখি কত আসে, আই এস কনজুগেট, কনজুগেটটা এর সাথে পাঠাই দিলাম, তাহলে আর এই যে এই অংশটুকু থেকে যায়।
এই যে এইটুকুই অ্যাকচুয়ালি কি এস এল, তাহলে আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে এস এল, আর এটা তো যেটা আছে সেটাই। এইটা হচ্ছে আমরা মনে রাখবো, পরীক্ষার খাতায় করব হচ্ছে এটা। থেরেজা বইতে এই যে কনজুগেট এই জিনিসটা নেই নাই, যার ফলে লিড ল্যাগ উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা, একই ভাবে আমরা এস বি ও বের করে ফেলতে পারি। এস বি সমান কত হবে? ভি এস আই বি কনজুগেট। আই বি কনজুগেট মানে এই জিনিসটার কনজুগেট। আই বি মানে যেটা, তার মানে এই শর্টকাটে লিখলে হয় আই এস কনজুগেট, আর উপরে যেটা থাকতেছে জেড এ বাই জেড এ প্লাস জেড বি তার কনজুগেট। মানে দেখেন ফরম্যাট কিন্তু সেম। আমরা কি বলতে পারি, যার এই এস বি মানে কিন্তু এইটা না যে এই ট্রান্সফরমারের পাওয়ার কত। এস বি মানে হচ্ছে বি নাম্বার ট্রান্সফরমারের ভেতর দিয়ে, বা বি নাম্বার ট্রান্সফরমারটা কি পরিমাণ পাওয়ার লোডকে সাপ্লাই করতেছে, বা এই যে টোটাল যে এস পরিমাণ পাওয়ার যে আমার সাপ্লাই হচ্ছে, বি এর কন্ট্রিবিউশন আসলে কতটুকু সেটা মিন করতেছে। তাহলে এটা সমান কত হবে? জেড এ বাই জেড এ প্লাস জেড বি তার কনজুগেট ইন্টু এস এল। এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্র। তো এতটুকু বুঝতে পারতেছি দুইটা সূত্রের আসলে মিল কোথায়। যার সাপ্লাইকৃত পাওয়ার বের করব, তার বিপরীতটার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল, কনজুগেট করব, টোটাল ইম্পিডেন্স দ্বারা গুণ করে দেব। এই সূত্র দুইটা কার জন্য প্রযোজ্য? ইকুয়াল রেশিও যদি বলে, আনইকুয়াল হলে কিন্তু এখানে কাজ করবে না। এখন জেড এ জেড বি যদি ইকুয়াল হইতো, মানে এইটা আর এটাও ইকুয়াল, তাহলে তো স্বাভাবিক কথা এ আর বি সমান পরিমাণে, এক কথায় ধরেন 100 কেভিএ হইলো, তো এটাকে সমান দুই ভাগে ভাগ করে দিতাম যদি জেড এ জেড বিও ইকুয়াল হইতো। এজন্য এটাকে আমরা ইকুয়াল ইম্পিডেন্স হিসাব করে না, ইকুয়াল রেশিও হিসাব করতেছি, যে এই কনসেপ্টটা কাজ করবে হচ্ছে ইকুয়াল রেশিও। আর ইকুয়াল যদি ইম্পিডেন্স হয়ে যায় তাহলে তো আরো ভালো, জাস্ট দুই দ্বারা ভাগ করে দিলেই ওকে। বাট সবসময় তো আর এটা হবে না, এই জন্য আমরা বেসিক এটা মনে রাখলে ইম্পিডেন্স ইকুয়াল হোক আনইকুয়াল হোক যাই হোক না কেন, আমাদের এই কনসেপ্টটা আসলে খাটবে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ম্যাথ করি তাহলে। আমি বইয়ের সাথে যার যার কাছে বই আছে কাইন্ডলি বইগুলো একটু বের করতে পারেন, তাহলে ওই যে যে প্রবলেম গুলো আমরা বলতেছি যে বইয়ের সাথে আমাদের কোন কোন গুলো অমিল পাবেন সেটা একটু দেখাই দিচ্ছি। আর বুঝতেও পারবেন যে আসলে ঠিক এক্স্যাক্টলি বইয়ের সাথে কি কি মিলবে, বা কিভাবে আমরা অ্যান্সার গুলো লিখতে পারি। প্রথমটাতে বলতেছে টু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ ইকুয়াল টার্নস হ্যাভ, ইকুয়াল টার্নস মানে কিন্তু এই যে বললাম যে রেশিও সেম। এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের একটু দেখতে হবে যে কি বলতেছে। তার মানে প্রথম কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারবো, হ্যাভ ইম্পিডেন্স অফ এত এন্ড এত। এই যে এইটা কিন্তু সেম না, এটা দেখেন আলাদা আলাদা। তাহলে আমি এটা আমাদের মতো একটু লিখি যে, ধরে নিলাম যে প্রথমটা এ পরেরটা বি। তাহলে জেড এ সমান হচ্ছে 0.5 প্লাস জে থ্রি। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এই এককটা ওহমে দেওয়া, পার ইউনিটে নাকি পার্সেন্টেজ, এইগুলো একটু খেয়াল রাখতে হবে, ম্যাথ করার সময় কিন্তু এগুলাই করতে হবে। তাহলে জেড বি সমান হচ্ছে 0.6 প্লাস জে টেন, এগুলা কিন্তু ওহমে আছে। আচ্ছা ইফ, আচ্ছা এবার আরো একটা জিনিস, যদিও এটার চান্স খুবই কম, প্রাইমারি সাইডে দেবে এটার চান্স কম, বাট তারপরেও খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এই যে যা সূত্র দেখাইলাম সব কিন্তু সেকেন্ডারির হিসাবে ক্যালকুলেশন করতেছি।
যদিও এখানেও বলে দিছে যে রেসপেক্ট টু দা সেকেন্ডারি, আমরা সূত্র সূত্র কিন্তু সব সেকেন্ডারি হিসাবে করতেছি। সো যদি না থাকে বাই চান্স, তাহলে অবশ্যই সেকেন্ডারিতে রেফার করে নেবেন, দেন বাকি ক্যালকুলেশন করবেন। ইফ দে অপারেট ইন প্যারালাল, আচ্ছা গেল, ডিটারমাইন হাউ দে উইল শেয়ার এ টোটাল লোড অফ এত। এই পরিমাণ লোডকে আমার শেয়ার করতে হবে, কে কতটুকু শেয়ার করবে এটা এখন আমাদের দেখতে হবে। আচ্ছা, এইখানে আমাদের একটা জিনিস আমরা দেখতেছি যে এই যতটুকু শেয়ার করা লাগবে এটা কিন্তু টোটাল। তার মানে আমাদের পি আকারে দেওয়া আছে, আমাদের কিন্তু কি করতে হবে, এস আকারে বের করে নিতে হবে। তো আমরা যেহেতু চাচ্ছি একবারে অ্যাঙ্গেল সহ ক্যালকুলেশন করব, তাহলে এস এল যেটাকে বলবো সেটা কত হবে, এটা অলরেডি আমরা শিখছি। এস সমান পি বাই কস থেটা, অ্যাঙ্গেল ল্যাগিং, তার মানে অ্যাঙ্গেল হবে প্লাস কজ ইনভার্স 0.8। এটা কিন্তু আমরা সবাই জানি। বইতে একটু দেখেন, বইতে কি করছে হচ্ছে 96। এস খেয়াল করে দেখেন, ওরা কিন্তু অ্যাঙ্গেল দিছে -36.9 ডিগ্রি। বুঝতে পারছেন কেন? কারণ আগের থেকেই মাথার ভিতরে গেঁথে ফেলছে যে আমরা কনজুগেট করব না, তাই আমরা এই অ্যাঙ্গেলকেই আগে মাইনাস করে দেব। তো যার যে হিসাবে ক্যালকুলেশন সেই হিসাবে। তো আমি চাচ্ছি যে প্লাস মানে লিডিং, যাতে এক্সট্রা করে বলা না লাগে, আপনি নিজেই বুঝতে পারেন। এজন্য আমি ল্যাগিং এর, সরি, প্লাস মানে ল্যাগিং। তো আমি আগের থেকে ল্যাগিং দেখেই প্লাস বসাই দিলাম। এবার ফাইনাল অ্যান্সার প্লাস আসলে আমরা ল্যাগিং বুঝবো, মাইনাস আসলে লিডিং বুঝবো। এবং আমরা অবশ্যই কনজুগেট জিনিসটা ইউজ করব। তাহলে এস এল গেল। এখন দেখেন প্রথম জনের যে সাপ্লাইকৃত পাওয়ার সেটা কত হবে, এর জন্য বের করতেছি, মানে উপরে যাবে জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি, এর যাবে কনজুগেট, এর সাথে এস এল করে দিলে আমাদের অ্যান্সার। দেন এস বি কত হবে, জেড এ বাই জেড এ প্লাস জেড বি কনজুগেট ইন্টু এস এল। ক্যালকুলেশন করলে আমরা বুঝবো যে প্রথম জন কি পরিমাণ শেয়ার করতেছে, দ্বিতীয় জন কি পরিমাণ শেয়ার করতেছে। এইখানে দেখেন আমি এইটা দিয়ে আরেকটা জিনিস আপনাদের শেখাই দিই। এই জিনিসটা আমি হচ্ছে কাজে লাগাইছিলাম যখন পাওয়ার সিস্টেমের ওই যে ফল্টের, বিশেষ করে হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্টে যে ভেক্টর করা লাগে, একই জিনিস আসলে বারবার ক্যালকুলেশন করা লাগে, এতে আসলে খুব টাইম নষ্ট হয় পরীক্ষার হলে। তো পরীক্ষার হলে যাতে টাইম নষ্ট না হয়, আহ আমি একটা জিনিস যেটা আমি অ্যাপ্লাই করি সেটা আপনাদের বলতেছি, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। খেয়াল করে দেখেন, এই যে ক্যালকুলেশনটা আমরা করব, আর এই যে ক্যালকুলেশনটা আমরা করব, উপরের এইটা ব্যতীত এই যে এখানে একবার একরকম জিনিস, এখানে আর এক রকম, বাকি সব সেম। তার মানে আমি যদি আলাদাভাবে করতে যাই, এখানে যা যা তোলা লাগবে এখানে হুবহু তাই তোলা লাগবে, জাস্ট একটা চেঞ্জ হবে। তো এখানে কিন্তু আমাদের ডবল একটা খাটনি করা লাগতেছে। তো এইটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই, আমরা কি করতে পারি, যারা চেঞ্জ হচ্ছে না ওদেরকে আমরা ভ্যালু সহ তুলবো, আর যারা চেঞ্জ হচ্ছে ওদেরকে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল আকারে তুলে দিলেই ওকে। যেমন এটা বলে আরো ভালো বুঝতে পারবেন। আর কনজুগেট যেহেতু করা লাগবে, আমরা কনজুগেট অ্যান্সার যেটা আসবে আমরাই মুখে মুখে কনজুগেট করে দেবো, কারণ কনজুগেট তো এক্সট্রা কিছু না। কনজুগেট মানে অ্যান্সার যেটা আসতেছে তার অ্যাঙ্গেল আমরা উল্টাই দিব। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন তো, আমার একটা কল আসতেছে।
আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম যে তাহলে আমরা তোলার সময় শুধুমাত্র যেগুলা চেঞ্জ হচ্ছে ওদেরকে ভ্যারিয়েবল রাখবো, বাকি সব তুলে দিব। আচ্ছা দেখি আমরা তাহলে, জেড বি এটা দেখে চেঞ্জ হচ্ছে, একবার জেড বি একবার জেড এ। তাহলে এইটাকে আমরা কি করব, ভ্যারিয়েবল আকারে লিখবো। অর্থাৎ ধরেন আমি ইচ্ছা হলো এ বা এক্স যে কোনো একটা দিতে পারি, এক্স দিয়ে দিলাম, ডিভাইডেড বাই এই দুইটার যোগফল দেখেন দুই ক্ষেত্রেই সেম, তো এটাকে আর ভ্যারিয়েবল দিব না, যা আছে হুবহু তাই তুলে দিব। মানে 0.5 প্লাস J3 প্লাস 3i প্লাস এই যে বি থাকবে 0.6 প্লাস 10i তুললাম, ইনটু এই কনজুগেট কিন্তু আসলে সব ক্যালকুলেটরে হয়তো অত ইজিলি দিতে পারবেন না, মেবি এই ক্যালকুলেটরে যায় কিনা, এক মিনিট দেখি। হ্যাঁ এই ক্যালকুলেটরে যাচ্ছে, তাহলে আমরা একবার এটা দিয়েই করি, সবচেয়ে ভালো হবে। তাহলে 2 লিখে দিলাম, কনজুগেট কার, এই যে এইটার কনজুগেট। ওকে, তাহলে দিয়ে দিলাম এক্স ডিভাইডেড বাই এই দুইটার যোগফল, 0.5 যোগ 0.6 যোগ 3i। আচ্ছা একবারে যোগ করে দিই, 3 আর 10 হচ্ছে 13i। বাস, এইটার সাথে আমরা গুণ করে দেব কাকে, এটার সাথে আমরা গুণ করে দিব, এই পাশে গুণ করি নাইলে আবার ঝামেলাও লাগতে পারে। ওকে, দেখেন এর সাথে গুণ হবে হচ্ছে এস এল, তো এস এল ও দেখেন দুই ক্ষেত্রেই সেম, এজন্য এটাও যেরকম আছে এরকমই তুলবো। মানে 100 ডিভাইডেড বাই 0.8, অ্যাঙ্গেল দিব কজ ইনভার্স 0.8। বাস, এই যা আছে এটা আবার সমান চাপেন না, কারণ আমাদের এখানে কিন্তু একটা ভ্যারিয়েবল আছে। আমরা ক্যালকুলেশন চাপবো, ক্যালকুলেশন চাপলে ক্যালকুলেটর আমাকে জানতে চাচ্ছে যে এক্স এর মান কত। আমি যেহেতু এইটা বের করব, এক্স মানে উপরের এইটায় কার ভ্যালু বসাইতে হবে, জেড বি এর ভ্যালু বসাইতে হবে। তাহলে আমরা এক্স বসাবো 0.6 প্লাস 10i সমান, এই যে আমাদের কিন্তু এখানে অ্যান্সার দেখাই দিল যে অ্যান্সার হচ্ছে এইটা। আমরা চাইলে এখন এই যে এইভাবেও কিন্তু দেখে নিতে পারি এটা কত আসতেছে, 95.984, অ্যাঙ্গেল হচ্ছে 35.466। এটা আমরা একটু লিখে ফেলি, বইতে মনে হয় একবারে 96 দেখাইছে, আর অ্যাঙ্গেল দেখাইছে -35.5। তাহলে বই মাইনাস কে ল্যাগ ধরতেছে, তাহলে অ্যান্সার কে ওরা বলবে ল্যাগিং, কিন্তু আমি তো প্লাস কে ল্যাগিং ধরতেছি, তাহলে আমি বলবো যে এইটা প্লাস আসছে মানে ল্যাগিং। মানে দুইজনেই কিন্তু রাইট, বাট আমারটা আমরা প্রচলিত যে নিয়ম ইউজ করতেছি সেই হিসাবে কিন্তু অ্যান্সার আসতেছে, কনফিউজ হওয়ার কিছু নাই। তাহলে 95.984 35.467, 95.984 35.467, যেহেতু সব কিলো ওয়াট দিয়ে হচ্ছে এটা আসবে কেভিএ। তাহলে আসার পর আমরা কোনো কিছু প্রেস না করে আবার সমান প্রেস করব। আচ্ছা এইখানে মনে হয় কনভার্সন করে ফেলছি, এটা একটা ঝামেলা। আচ্ছা আমি আরেকটা কাজ করি, সেটা সবচেয়ে ভালো হবে, কারণ আমার ওই ক্যালকুলেটরে বাই ডিফল্ট এটা করা থাকে, তো এই জন্য এটা ক্যালকুলেশন করা একটু সুবিধা হয়। আমরা হচ্ছে 3-এ কমপ্লেক্সে যাই, আমি হ্যাঁ একবারেই আমাদের 2 নাম্বারটা, এটা সবচেয়ে বেটার হবে, ক্যালকুলেশনটা ইজি হবে। মানে এক কথায় আমি এখন এই 2 + 3i এটাকে একবারে মান আর অ্যাঙ্গেল সহ দেখতে চাচ্ছি, কারণ কনভার্সন করলে আমি যে সিস্টেমটা বললাম ওই সিস্টেম আর কাজ করবে না। তো আমাদের তো আসলে এইটাই লাগবে, তো আলাদা আলাদা a + bi এই ফরম্যাট তো আমার দরকার নাই, তো আমি এই সময় ক্যালকুলেশন, ইভেন আমার ক্যালকুলেটরে আমি অল টাইম এই ফরম্যাটে রাখি, তো কমপ্লেক্স নাম্বার আমাকে এইভাবে দেখায়। কখনো যদি আমার এরকম দরকার পড়ে আমি আলাদা আলাদা বের করে ফেলি, বা ক্যালকুলেটরে জাস্ট একবার শিফট চেপেই করলে চলে আসে। তাহলে আমি এই ফরম্যাট বানাই নিলাম, এবার আমি যেই এটা অ্যাপ্লাই করতে বলছিলাম সেটা অ্যাপ্লাই করি। প্রথম প্রথম একটু লেন্দি মনে হতে পারে, বাট আপনারা একটু প্র্যাকটিস করেন দেখবেন যে এটা অনেক, মানে বিশেষ করে একই টাইপের ক্যালকুলেশন যদি অনেকবার করা লাগে সেটার ক্ষেত্রে এটা খুবই কার্যকরী বলা যায়। তাহলে কনজুগেট নিলাম, এটা প্রথমে এস করি, এস হচ্ছে 100
ডিভাইডেড বাই 0.8 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8, এর সাথে গুণ করে দিব কনজুগেট, উপরেরটাকে বলতেছি এক্স, নিচেরটাকে বলতেছি 0.5 প্লাস 0.6 প্লাস 13i, বাস এটা ক্যালকুলেশন। এক্স এর মান আমরা প্রথমবার বসাবো হচ্ছে 0.6 প্লাস 10i, তাহলে যে এটা হচ্ছে প্রথম এটার অ্যান্সার পাইলো। দেন আবার সমান চাপলে এক্স এর আরেকটা মান চাইবে, তার মানে এক কথায় ওই ক্যালকুলেশন শেষ। এবার সেকেন্ড ক্যালকুলেশন, এক্স এর মান এখন আমরা কত, মানে এক্স বলতে উপরেরটা বোঝাচ্ছি, কত বসাবো, 0.5 প্লাস 3i, 0.5 প্লাস 3i সমান চেপে দিলে দেখেন একবারে অ্যান্সার। তাহলে প্রথমবার তুলতে একটু টাইম লাগলো, কিন্তু পরের বার যখন করব তখন আর এত বড় তোলা লাগবে না, একবার সমান, একবার এটার মান বসে সমান চাপলে কিন্তু আমাকে ফাইনালি অ্যান্সার দেখাই দিবে। এটা কিন্তু একটু হলেও আপনার টাইম কমাবে, ক্যালকুলেশন তো ইয়ে হবে। তাহলে আমাদের কত স্যার আসছে? হ্যাঁ বলেন। স্যার সলভ ফাংশনে তো স্যার ওই যে কমপ্লেক্স মোডে থাকলে কাজ সলভ করে না, না আমাদের সলভ না, এক্ষেত্রে সলভ স্যার। না, শুধু ক্যালকুলেশন, আমি শিফট চাপি নাই কিন্তু, শুধু ক্যালকুলেশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সব এই, একবার দেখি। এটা কি সবাই বুঝতে পারছেন নাকি আরেকবার দেখানো লাগবে? ভাইয়া অল টাইম যে অ্যাঙ্গেল মোডে আসে ওটা একটু দেখাই দেন যদি আবার। আচ্ছা আচ্ছা, এই ক্যালকুলেটর যাদের আছে, আমি আমি নর্মালি এক্স ইউজ করি, তো আমারটাতে আসলে এখানে দেখানোর উপায় নেই, কারণ এই সিমুলেটর ওইটা আমি পাই নাই, দরকার আমি আলাদা দেখাবো। যদি এই ক্যালকুলেটরে দেখতে চান অল টাইম মানের সাথে অ্যাঙ্গেল, মানে এক কথায় এই ফরম্যাট দেখতে চান যে আমার নাম্বার সবসময় এই ফরম্যাটে দেখাবে, এটা কিভাবে করব? তাহলে ক্যালকুলেটরের শিফট দেন মোডে যাব, এটা তো অবশ্যই কমপ্লেক্স। এই যে প্রথমে এইটা ছিল, একবার নিচে চাপলাম, এই যে 3 নাম্বারে কমপ্লেক্স, 3 নাম্বার প্রেস করলাম, কমপ্লেক্স রেজাল্ট, মানে ক্যালকুলেটর জানতে চাচ্ছে যে কোন রেজাল্টটা চাচ্ছেন। 1 দিলে ওই যে সবসময় এইভাবে রেজাল্ট দেখাবে, 2 দিলে এইভাবে রেজাল্ট দেখাবে, তাহলে আমি 2 প্রেস করে দিলাম, তার মানে এইভাবে রেজাল্ট দেখাবে। তো এটা একটা ইয়ে কি, এই ক্যালকুলেটরে বোঝার উপায় নাই যে আমার ক্যালকুলেটর কি মোডে আছে, বাট যাদের 991 ওদের দেখবেন যে এইখানে একটা কোণের চিহ্ন দেখা থাকে অথবা আই লেখা থাকে, ওইটা দেখে বুঝে ফেলা যায় কোন মানে এই মোডে আছে, আই মানে এই মোডে আছে। তো এই ক্যালকুলেটরে আসলে ওই ইয়ে ছিল না, বা ওইটা মনে হয় আপডেট করছে। যাই হোক, মোটামুটি করলেন। এবার সবাই মনোযোগ দিয়ে দেখেন যে কিভাবে ক্যালকুলেশন করতেছে। দেখেন, সলভ জিনিসটা করা আর এইটার পার্থক্যটা বলি। ধরেন আমি বলতেছি 2x = 4, এক্স এর মান হচ্ছে 4, সরি এক্স এর মান হচ্ছে 2, এটাকে বলে সলভ। সলভ কি জিনিস? আমি ক্যালকুলেটরকে একটা ইকুয়েশন দিব এবং আমি বলবো যে এটা সলভ করে আননোন জিনিসের মান বের করে দেখাও। কিন্তু এখানে আমরা তাই করতেছি না, আমি বলতেছি যে আমার কাছে একটা রাশি আছে, ইকুয়েশন না, রাশি, সেটা হচ্ছে 2x। আমি ক্যালকুলেটরকে অর্ডার করতেছি এইটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। যখনই আমি এটা ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটরকে হুকুম দেব, ক্যালকুলেটর আমার কাছে প্রশ্ন করবে যে এক্স এর মান কত, আমি যে দুইটা গুণ করব, এক্স এর মান কত। এখানে কিন্তু আমার কাছে ক্যালকুলেটর কোশ্চেন করে নাই, আমি ক্যালকুলেটরের কাছে কোশ্চেন করতেছি যে এইটা যদি হয় তাহলে এক্স এর মান কত, ও অ্যান্সার দিয়েছে 2। এবার আমি বলতেছি এইটা গুণ করো, ক্যালকুলেটর আমাকে বলবে এক্স এর মান কত, আমি বললাম যে ঠিক আছে এক্স এর মান আমি তোমাকে দিলাম 3, ক্যালকুলেটর অ্যান্সার বলবে যে ওকে, যদি এক্স এর মান 3ই হয় তাহলে অ্যান্সার হচ্ছে 6। আমি যদি এটা মানে কন্টিনিউয়াসলি করতেই থাকি, ক্যালকুলেটর আমাকে বারবার জানতে চাইবে এক্স এর মান কত। আমি পরের বার বললাম যে আচ্ছা এক্স এর মান দিলাম 9, ক্যালকুলেটর বলবে তাহলে অ্যান্সার 18। এই দুইটা জিনিসের কি পার্থক্য বুঝতে পারছেন? জি স্যার। এবার আমি আসি, আমরা কিন্তু সেকেন্ড কেসটা করতেছি এইখানে, কারণ এখানে আমি তো সব ভ্যালু জানি, আমার আননোন তো এইটা, এরা তো কেউ আননোন না, আননোন এইটা। তাহলে আমরা প্রথমে এস এল তুলবো, কারণ এটা দেখতেছি দুইজনের ক্ষেত্রেই সেম। আবার আমি করতেছি, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেন আমরা ম্যাথ কিন্তু আগাবো। আজকে মোটামুটি অনেকগুলা পেন্ডিং আছে ম্যাথ।
0.8 এস তুলে ফেললাম ইন্টু 2 নাম্বার কনজুগেট, এই যে এটা হচ্ছে আননোন। আননোন মানে আমরা এইটাকে আননোন হিসাবে ডিফাইন করতেছি, কারণ এই যে যেহেতু চেঞ্জ হচ্ছে, বাই এই যে এটা 0.5 যোগ 0.6 যোগ 13i। দেখেন ম্যাথ তোলা শেষ, আমি কিন্তু সমান কিছুই লিখি নাই, এটা রাশি তুললাম জাস্ট, দিয়ে শিফট চাপবো না, ডিরেক্ট ক্যালকুলেশন চাপবো, মানে ক্যালকুলেটরকে বলছি তুমি ক্যালকুলেশন করো। ক্যালকুলেটর আমাকে জিজ্ঞেস করতেছে এক্স এর মান কত, এখন আমি ইনপুট দিব। তাহলে দেখেন প্রথমটা যেহেতু হয়ে গেছে আমি আর ওটা ইনপুট দিলাম না। সেকেন্ডটা আমি বলতেছি এক্স এর মান, এক্স বলতে প্রথম উপরে যেটা আছে সেইটা, সেটা কত এটা এই সিচুয়েশনের জন্য। তাহলে 0.5 যোগ 3i সমান চেপে দিলাম। যদি আরো থাকতো, মানে এরকম ইকুয়েশন যদি আরো থাকতো, আমি অন্য কিছুই প্রেস করতাম না, এটা আগে সুন্দর করে খাতায় তুলতাম, তুলে আবার সমান চাপতাম, ক্যালকুলেটর এই জিনিসটা আবার করতো। আমি একটু দেখাই, এটা কত, 29.14, অ্যাঙ্গেল হচ্ছে 41.5। 29.14, 21.5, 21 তো, সরি 41.5। এটা প্লাস আসছে, তার মানে এটা কি ল্যাগিং, প্লাস আসছে মানে ল্যাগিং। বইতে খেয়াল করে দেখেন যাদের কাছে বই আছে, এটা মাইনাস আসছে, এটাও মাইনাস আসছে। বই বলতেছে যেহেতু আমরা মাইনাসকেই ল্যাগিং বলতেছি, তাহলে এটাও ল্যাগিং এটাও ল্যাগিং, কারণ আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু ঠিকই আছে, শুধু যে যাকে হিসাব করে নিচ্ছে সেই হিসাবে অ্যান্সার আসতেছে। বাট এইটা আমাদের জন্য সহজ, কারণ আমরা সারা জীবন এইটা দিয়েই ম্যাথ করি। আচ্ছা, যেটা বলছিলাম যে এরপরে যদি আরো থাকতো, আমরা কোনো কিছু প্রেস না করে, এটা কিন্তু জাস্ট প্রথমে একবার প্রেস করব, পরে আর প্রেস করব না, সমান প্রেস করে দিলাম। আবার জিজ্ঞেস করতেছি এক্স এর মান কত, আপনি আবার বসাবেন, ধরেন বললাম যে এক্স এর মান 3, অ্যান্সার আসলো, বসাইলাম 9, অ্যান্সার আসলো, মানে এভাবে চলতে থাকবে যতক্ষণ লাগে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি, যদি একই টাইপের ক্যালকুলেশন বারবার করা লাগে সেটা কিভাবে সহজে করতে পারবেন তার প্রসেস। আচ্ছা, এইটুকু কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে কোশ্চেনটা আমাদের ছিল কি, যে ইফ দে এত ডিটারমাইন হাউ দে উইল শেয়ার এ টোটাল লোড অফ এত, মানে এই লোডটা কি, কে কি পরিমাণে শেয়ার করবে সেটা আমাদেরকে আসলে দেখাইতে হবে। তাহলে এই যে এ এই পরিমাণ শেয়ার করবে, বি এই পরিমাণ শেয়ার করবে, আমরা যদি এইটা আর এটা যোগ করি তাহলে দেখতে পাবো যে ফাইনাল অ্যান্সার কত, এই যে এইটাই আসবে। যদিও এখন যোগ করলে ওইটা আসবে না, কারণ এই যে দশমিকের পরে তো সব ভ্যালু আমি নেই নাই, তবে দেখতে পাবেন যে এর কাছাকাছি চলে আসবে। আর যদি সব ভ্যালু নিতেন দেখতেন যে একদম এক্স্যাক্টলি এটাই চলে আসতো। এখন কথা হচ্ছে, এইটা তো বের হলো আমাদের কি, কেভিএ ফরম্যাট, তাই না? কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি দেখাইতে হবে কি, এই লোডের কে কতটুকু শেয়ার করতেছে, অর্থাৎ আমরা যদি এইটারই পি ভার্সনটুকু বের করে ফেলি, এইটারই পি ভার্সনটুকু বের করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এ কতটুকু ল্যাগিং সেটা তো আমরা বের করতেই পারবো, কত কস 35 দশমিক এত, কস 41 দশমিক এত। যদিও পাওয়ার দেখানোর ক্ষেত্রে ওইটা না দেখালেও চলবে, যেহেতু ওইসব আলাদা কিছু চাই নাই, তবে আপনি দেখাই দিলে দেখাই দিতে পারেন, সেটা আরো ভালো। যেমন, আচ্ছা আমি আলাদা করে তুলে করে দিই, ওইটা প্রথমবার দেখাই দিলেই চলছিল। 984 অ্যাঙ্গেল 35.467, এই যে আসলো, এই যে 78.174 কিলোওয়াট। মানে এ নাম্বার ট্রান্সফরমার এতটুকু শেয়ার করতেছে, বি নাম্বার তাহলে কতটুকু শেয়ার করতেছে?
21.82। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যে কে কতটুকু শেয়ার করতেছে। এই টাইপের দেখেন ইকুয়ালের ক্ষেত্রে আমরা আর কি দেখতে পারি। এই যে এইখানে আবার দেখেন কি দেওয়া, এখানে কিন্তু পার ইউনিট দেওয়া। The two single phase A or B connected parallel, they have same KVA ratings, but their resistance and resistance are এত এত, লিকেজ রিঅ্যাকটেন্স এত এত। মানে এইগুলো আলাদা, কিন্তু কেভিএ রেটিং কিন্তু দুইজনেরই সেম। If A is operated on full load at এত lagging, what will be the load and PF of B? তাহলে বি এর লোড কত, বি আচ্ছা বি এর লোড বলতেই বোঝাবে যে বি অ্যাকচুয়ালি কতটুকু সাপ্লাই দিচ্ছে, যে লোডটা আসলে কত, আর তার পাওয়ার ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কত, সেটা আমাদের বের করা না। তাহলে এস এল জিনিসটা কি আমরা বের করতে পারি? এখানে এস এল কিন্তু বের করার উপায় নাই, কারণ এখানে আমাদের এস সম্বন্ধেই কোনো নলেজ নেই, আমাদের আলাদাভাবে বলে নাই যে সেটা কত, জাস্ট বলে দিছে ইকুয়াল ই আছে সেটা। তার মানে অ্যান্সার যে আমরা করব, সেই অ্যান্সারও কিন্তু এক্সাক্ট আসা মানে এক্স্যাক্টলি দেখানো আসলে পসিবল না। মানে আমি বলে দিতে পারবো না যে 100 কি 200। তাহলে আমি কি করতে পারি, আমি এতটুকু দেখাইতে পারি যে এর সাথে এইটার আসলে কি পরিমাণ অনুপাত বা কি আকারে আছে। এখন যদি ওভারঅল একটা কেভিএ দেওয়া থাকতো, আমি নাই বের করে দিতে পারতাম, যে যেমন আগেরটার মতো দেওয়া ছিল, আমি এস এও বের করছি, এস বিও বের করছি। তাহলে এখানে যেহেতু ওইরকম দেওয়াই নাই, দেখেন কোথাও কোনো কেভিএ টাইপের কোনো জিনিসই দেওয়া নাই, তো আমরা এক্স্যাক্টলি ভ্যালু বের করতে পারবো না। এতটুকু দেখাইতে পারবো যে একজন আরেকজনের তুলনায় কতটুকু দিচ্ছে না দিচ্ছে, মানে অনুপাত টাইপের অ্যান্সার করতে। তাহলে দেখেন আমাদের এই ভ্যালু গুলোকে আমরা ক্যালকুলেশন করি। এটা দেওয়া আছে 0.005, তার মানে জেড এ এটা দেওয়া আছে হচ্ছে 0.005 প্লাস জে, আচ্ছা এইটা হচ্ছে প্রথমটার রেজিস্ট্যান্স, এটা দ্বিতীয়টার রেজিস্ট্যান্স, তাহলে এটা হচ্ছে প্রথমটার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে প্রথমটার রিঅ্যাকট্যান্স, মানে 0.05। কিন্তু এইগুলা কিন্তু কিসে দেওয়া, পার ইউনিটে দেওয়া। জেড বি এটা সমান কত, 0.01 প্লাস জে 0.04, এটাও দেওয়া কিন্তু পার ইউনিট। যেহেতু আমরা অনুপাত করব, এটা পার ইউনিট নাকি কি সেটা কোনো প্রবলেম না। প্রবলেম তখন হবে যখন দুইজন আলাদা আলাদা কেভিএ রেটিং এ থাকবে, কারণ আমরা জানি যে কেভিএ রেটিং যদি চেঞ্জ হয়, এই পার ইউনিট ভ্যালুও কিন্তু চেঞ্জ হয়। তার মানে এ ধরেন আছে 100-তে, এ আছে 200-তে, তাহলে কিন্তু এদেরকে অনুপাত করে ক্যালকুলেশন করা যাবে না, অবশ্যই সেম কেভিএ রেটিং এ বানায় নিতে হবে। কিন্তু প্রশ্নেই বলে দিছে এটা সেম কেভিএ রেটিং এ আছে, তার মানে এও যত কেভিএ রেটিং এ পাওয়ার ইউনিট বানাইছে, একেও তত কেভিএ রেটিং এই পাওয়ার ইউনিট বানাইছে, সো এদেরকে অনুপাত করা যায়, কোনো সমস্যা নাই। এবার তাহলে আমরা নর্মালি কি বলতে পারি, যে এস এ যে জিনিসটা, এ হবে কত, জেড বি মানে আগে যেটা শিখলাম, ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি কনজুগেট ইনটু এস এল। আচ্ছা আমাদের শুধু পাওয়ার ফ্যাক্টরটা বলে দিছে। এস বি এটা বলে দিছে কত, এটা বলে দিছে হচ্ছে, মানে এটা আমরা জানি হচ্ছে জেড এ প্লাস জেড এ জেড বি কনজুগেট এস এল। আমাদের তো লাগবে বি এর, যেখানে এ এর অপারেটেড বলে দিছে হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, মানে এইটা আমাদের জানা। অর্থাৎ এস এ জিনিসটা হচ্ছে এরকম,
এস এ সমান এস এর যে রেটিংটা আছে, তো আমরা জানি না যে রেটিংটা কত, কিন্তু এর অ্যাঙ্গেল হবে কজ ইনভার্স 0.8, 36 সামথিং, এত, এটা আমরা জানি। এস এ এটা কিন্তু এটা মিন করতেছে, আর এটা তো মান মিন করতেছে। তাহলে জেড বি বাই এতর কনজুগেট এটাও আমরা বের করতে পারবো, অথবা যদি চাই এটাও আমরা বের করতে পারবো। এস এল এর জিনিসটা কি, এস এল এইখান থেকে যদি বলি যে এস এল, এই জিনিসটা আসলে কি হবে, এইটার যেই মান আছে তার সাথে যদি এটা ভাগ করে দিই, তাহলে আমরা এস এল এর বিষয়টা পাবো। জিনিসটা আমরা একটু সাইড থেকে দেখি বিষয়টা কি, যে এস এল এইটা সমান লেখা যায় এস এ ডিভাইডেড বাই জেড বি বাই জেড এ প্লাস জেড বি তার কনজুগেট। এখন কত হচ্ছে, এস এর মানই তো আমরা জানি না, তো জানার দরকার নাই, আমাদের মান নিয়ে এত মাথা ব্যথা নাই। আমরা এই জিনিসটাকে এইভাবে দেখাইতে পারি যে এস এ এইটার মান হচ্ছে এমন, আর অ্যাঙ্গেল হচ্ছে এই যে কজ ইনভার্স 0.8, এই জিনিসটাকে আমরা এইটা দ্বারা ভাগ করে দিচ্ছি। তো আমরা ক্যালকুলেটরে করলেও হচ্ছে, আমরা বেসিক যে জিনিস জানি সেটা করলেও চলতেছে। আমি একটু শর্টে লিখি তাহলে ভালো বুঝতে পারবেন। এস এ এটাকে লিখতেছি এই রকম, যে অ্যাঙ্গেল 36.87 ডিগ্রি, আর এইটা তো আমরা চাইলেই ক্যালকুলেশন করে বের করে দেখাই দিতে পারি। আচ্ছা আবার বলি, আমরা এই ভ্যালু গুলাকে পার ইউনিটে অনুপাত করতেছি, তো এদের যেহেতু অ্যাকচুয়ালও জানি না পার ইউনিটও জানি না, তো এটা আমাদের অ্যাকচুয়ালি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, যে এখানে আসলে এদের অ্যাকচুয়াল কত হবে পার ইউনিট কত হবে। সেম বেজে থাকলেই হবে, আমরা পার ইউনিটের অনুপাত করে দিলেই চলবে। তাহলে দেখেন আমাদের এই যে জেড বি হচ্ছে এত, আর এই দুইটার যোগ করে কনজুগেট করলে যত হয় সেটা আমরা নিচে লিখে দেব। এটা একটু হাতে হাতে করি তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন। তাহলে কনজুগেট করে দিলাম মানে 2 নাম্বার, উপরে যাবে হচ্ছে জেড বি, জেড বি মানে এটা প্লাস 0.04 ডিভাইডেড বাই দুইজনের যোগফল, 0.005 প্লাস 0.01 প্লাস 0.05 প্লাস 0.04, বাস এইটা কিন্তু আমাদের চলে আসলো কত দেখেন, 0.452, আর অ্যাঙ্গেল হচ্ছে 4.574, 0.452, 4.574। এবার নর্মাল ক্যালকুলেশন করি, আমরা দুইটা কমপ্লেক্স নাম্বারকে যদি ভাগ করি তাহলে কি হয়, দুইটা কমপ্লেক্স নাম্বার ভাগ হইলে এদের যেই মান থাকে সেটা ভাগ হয়ে যায়। এটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি। আর অ্যাঙ্গেল কি হয়ে যায়, অ্যাঙ্গেল আসলে বিয়োগ হয়ে যায়, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হয়ে যায়। আমাদের কিন্তু এখানে ক্যালকুলেটরে তোলার উপায় নাই, কেন, কারণ এই যে এইটার মান তো আমরা জানি না, তাই আমি আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করার ট্রাই করতেছি। আর একটা কাজ করতে পারি আমরা, এইটার সাথে মনে মনে এক ধরে নিই, তাহলে এস এ বাইরে থাকলোই, তাহলে আমরা কি করতেছি, এক ভাইয়া এত, ক্যালকুলেশনটা একটু দেখবেন, আমার একটু অন্যরকম অ্যান্সার আসতেছে তো। কেমন, আমার ভাইয়া পয়েন্ট মানে 38 আসতেছে, তো দেখেন ভাই একটু .01 প্লাস 0.04, 0.005, 0.01, 0.05 আর ঠিকই তো আছে দেখতেছি।
সংখ্যাগুলো কি ঠিকঠাক তুলছেন? হ্যাঁ ভাই ঠিক আছে, আমি 05 তুলছিলাম, 005 আছে প্রথমটা মাত্র। ও, চলে গেছিল, ঠিক আছে। তাহলে আমরা কি বলতেছি যে এটা আপনি চাইলে মুখে মুখেও করতে পারেন। আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এস এ কে আমরা আগের থেকেই সাইডে সরাই দিলাম। এটা আমরা বুঝতেছি যে এখানে এস এর যেই সংখ্যাটা হবে সেটাই হবে। আর এর সাথে গুণ দিয়ে দিলাম এই যে ভ্যালুটা, মানে এস এ, এটাকে আমরা মনে মনে এর সাথে, মনে মনে ঠিক না, এর সাথে এক আমরা দিয়ে দিলাম। এর সাথে এক গুণ করলে তো এটাই থাকবে, তাহলে ভ্যালু এখানে থাকলো এক এত ডিভাইডেড বাই এত, ক্যালকুলেশন করব আমরা, তাহলে কত হয়? মানে আমি নিচ্ছি এক, তার সাথে অ্যাঙ্গেল হচ্ছে 36.87 ডিভাইডেড বাই 0.452, অ্যাঙ্গেল 4.574। এই যে এই ভ্যালুটা এর সাথে গুণ হবে, এই অ্যাঙ্গেলটা এর সাথে থেকে যাবে, তাহলে কত? 2.2124, আর অ্যাঙ্গেল 32.29। 2.21। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট যা আসলো তাই আমরা করি। এবার দেখেন, এটা পাইলাম কার? এস এল এর ভ্যালু। এখন এই ভ্যালুটা আমরা চাইলে এখানে বসাই দিতে পারি। সরি, এইখানে না, এই যে বি, আমাদের উদ্দেশ্য তো বি বের করা। তাহলে এস বি এটা সমান কত হবে? এই কনজুগেটের সাথে এই ভ্যালুটা গুণ করে দেবো, তার মানে এস এ কিন্তু আগেও যেরকম ছিল ওই রকমই বসে থাকবে। আমরা কি করব? শুধুমাত্র এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার গুণ করে দেব, আর এস এ যেরকম আগে বসেছিল এখনো ওই রকম ভাবেই বসে থাকবে। তাহলে এইটা আমরা একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ এইটার কনজুগেট। তাহলে আমি ক্যালকুলেটর একবারে করে দিচ্ছি। আহ, কত? এই যে জেড এ বাই এত, তাহলে জেড এ মানে 0.005 প্লাস 0.05 ডিভাইডেড বাই এই যোগফল, 0.005 যোগ 0.01 যোগ 0.05 যোগ 0.04। তাহলে এইটা কিন্তু কনজুগেট হয়ে গেল। যা অ্যান্সার পাইছি পাইছি, ওর সাথে কি করব? এইটা গুণ করে দিব, গুণ 2.212, অ্যাঙ্গেল হচ্ছে 32.296। তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতেছে কত? 1.218, অ্যাঙ্গেল হচ্ছে 28.54। 1.218। তার মানে আমরা জানি না যে এস বি বা বি নাম্বার ট্রান্সফরমার কতটুকু সাপ্লাই দিবে, বাট এতটুকু আমরা 100% শিওর, মানে অ্যাপ্রক্সিমেটলি যে ভ্যালু আসলো, দশমিক তো আর আমরা সব নেই নাই, যতটুকু নিছি এতটুকু শিওর যে এ যেই পরিমাণ পাওয়ার সাপ্লাই দিবে, বি তার 1.212 গুণ সাপ্লাই দিবে। কথা বুঝতে পারছেন? এটুকু কি বুঝছেন? আচ্ছা, তাহলে বি এর পাওয়ার ফ্যাক্টর কত হবে? স্বাভাবিক কথা, এইটুকু তো মান, যাই হোক তাতে আমার কিছু যায় আসে না। পাওয়ার ফ্যাক্টর হয় তার মানে কজ ওই অ্যাঙ্গেলটা, তখন আমরা বলতে পারি পাওয়ার ফ্যাক্টর হবে কজ 28.54 ডিগ্রি।
কত? 0.878। যেহেতু প্লাস আসছে তাহলে ল্যাগিং। এটুকু কি সবাই ক্লিয়ার? স্যার এখানে কস দেখা তো প্লাসই আসবে তাই না স্যার, মাইনাস যাই থাকুক। বুঝি না আমি। না স্যার, বললাম যে মানে মান যদি মাইনাস হইতো, যেহেতু এটা কস এরিয়া, প্লাস আসতো না স্যার অটোমেটিকলি? আমি তো এইটা প্লাস মাইনাস দেখে চিনতেছি না, আমি এইটা প্লাস মাইনাস দেখে চিনতেছি। এটা তো প্লাসই আসতো, পাওয়ার ফ্যাক্টর তো নেগেটিভ হয় না, পাওয়ার ফ্যাক্টর সবসময় পজিটিভ আসবে। জি কিন্তু জি স্যার, লিডিং বইতে নাকি যে ল্যাগিং? মাইনাস দিচ্ছে তো, হুম। স্যার ওই যে বইতে মাইনাস দিছে তো, ওই যে -28 নিয়া, এই জন্য আর কি। তাতে তো কিছু যায় না, কজের ভিতরে আপনি পজিটিভ দেন নেগেটিভ দেন সব প্লাস আসবে। প্লাস আসবে। যদি জি না স্যার। সেটা 90 ডিগ্রি প্লাস হয়, 90 ডিগ্রি প্লাস ভ্যালু দিলে কিন্তু নেগেটিভ চলে, সেটা আলাদা কেস। পাওয়ার ফ্যাক্টর 90 ডিগ্রির বেশি তো হবে না। ওইটা নিয়ে আমাদের আসলে এখানে না ই করলে হচ্ছে। আচ্ছা, আর একটা কথাও বইতে লিখছে, এই জিনিসটা একটু দেখাই দিই। বইতে লিখছে যে বি ট্রান্সফরমারটা এর থেকে 22% ওভারলোডে আছে, তাই তো? অথবা এর থেকে মূল বিষয় না, দুইটাই তো সেম ইয়ে, তাই না? মানে এক কথায় এ আর বি দুইটা ট্রান্সফরমারই তো সেম কেভিএ রেটিং। তার মানে এর ভ্যালু যা আসবে বি এর ভ্যালু তাই আসা উচিত। কিন্তু দেখতেছি বি এর ভ্যালু এর এত গুণ, তার মানে অবশ্যই বি এর ভ্যালু তো ওভারলোডিং এই আছে। আর নর্মালি আমরা যেহেতু পার ইউনিট বলতেছি, তাহলে ওভারলোডিং কিভাবে বুঝবো? যে কোনো কিছুর ভ্যালু নিজের রেটিং আছে মানে কি সেটা 1 পার ইউনিট। এই যে এইটা যে আসলো, এটা কিন্তু 1.218 কেভিএ না, এটা কিন্তু পার ইউনিটে আসছে, কারণ সব কিছুকে আমরা পার ইউনিটে নিচ্ছি। তাহলে নর্মাল কন্ডিশন কি বলে? নর্মাল কন্ডিশন বলে বিএসবি যেটা, সেটা 1 পার ইউনিট আসার কথা, কিন্তু আসছে 1.218। তাহলে কতটুকু ওভারলোড হলো সেটা একটু দেখি। তাহলে আমরা প্রথমে শতকরার হিসাবে না যাই, নর্মাল হিসাবে দেখি ওভারলোড হয়েছে কতটুকু। 1.218 -1, এই পরিমাণ ওভারলোড হয়েছে, মিনস 0.218 পার ইউনিট। স্বাভাবিক কথা, এখানে যদি আমি এখন শতকরা দেখাই, 100 দ্বারা গুণ করলে কত আসবে? 21.8%। তো বইতে এই ভ্যালুটা আসছে 1.22। যদিও এটা আমি চাইলে একের বদলে 2 লিখে দিলেই চলতেছে। এই কারণে বইতে এই পার্সেন্টটা আসছে একবারে 22%। এইটুকু কি সবাই বুঝতে পারছেন? আপনি চাইলে পাওয়ারের বিষয়টা এইভাবে লিখে দিতে পারেন, তবে পাওয়ার ফ্যাক্টর এইটাও করলেই হবে। জি স্যার। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। আমরা তাহলে নেক্সট টপিকে যাই। এখান থেকে খুব বেশি বড় আনইকুয়াল যদিও আমি ইতে রাখছি, বাট আনইকুয়াল রেশিও খুব একটা না দেখলেও চলবে, কারণ আনইকুয়ালের ক্ষেত্রে ম্যাথ গুলা খুব একটু ঝামেলা যুক্ত, পরীক্ষায় আসার চান্স কম। যদিও বইতে যেভাবে সলভ করছে আমি ওইভাবে করব না, আমি আপনাদের এর আগে মিলম্যান করাইছিলাম, সেই মিলম্যান দিয়ে সলভ করার ট্রাই করব। আচ্ছা, 101, এটা হচ্ছে, আচ্ছা পার্সেন্ট, এইটা আমরা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা বলতেছিলাম, আগের ম্যাথটাতে বলে দিছিল দুইজনই সেম কেভিএ রেটিং এ পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, কিন্তু এইখানে খেয়াল করে দেখেন, এই যে এটা যে পার্সেন্ট, এটা যে পার্সেন্ট দেওয়া, এই সব ভ্যালু দেওয়া কার জন্য? 100 কেভি এর জন্য। কিন্তু এর ভ্যালু আবার দেওয়া কার জন্য? 50 কেভি এর জন্য। তো আলাদা আলাদা রেটিং এ পার ইউনিট দেওয়া মানে এদেরকে এখন আমরা একসাথে ইউজ করতে পারবো না, আমাকে যে কোনো একটা বেজে নিয়ে যাইতে হবে। কোশ্চেনে যদি না বলে দেয়, এটা টোটালি আপনার ইচ্ছা। আপনি চাইলে এটাকে বেস ধরতে পারেন, আপনি চাইলে এটাকে বেস ধরতে পারেন, আপনি চাইলে থার্ড কোনো একটা রেটিং কে বেস ধরতে পারেন, টোটালি আপনার ইচ্ছা। মানে আপনার ইচ্ছা হলো আপনি এইটাকে বেস ধরবেন, তাও কোনো সমস্যা নাই। প্রবলেম হচ্ছে আপনার বেস ধরার উপর ডিপেন্ড করে আপনার ক্যালকুলেশন কম বেশি হবে। যেমন আপনি যদি 125 কেভিএ কে বেস ধরেন, এটাও চেঞ্জ করা লাগবে, এটাও চেঞ্জ করা লাগবে, দুইটাই চেঞ্জ করা লাগবে। কিন্তু আপনি যদি এই দুইটার ভিতরে যে কোনো একটাকে বেস ধরেন, যে কোনো একটা চেঞ্জ করা লাগবে আর একটা তো ওইরকমই থাকবে। তার মানে এরকম সিচুয়েশন আসলে যেগুলো দেওয়া আছে এগুলোর ভিতরে বেস ধরাটাই বেটার। আবার ছোট জিনিসকে যদি বেস ধরেন, ভাগফল দেখা যায় যে দশমিক আসতে পারে, এজন্য বড় জিনিসকে বেস ধরা ভালো।
আহ কেন বেস ধরা ভালো, কারণ আমরা অলরেডি শিখছিলাম যে যে কোনো কিছু, আমি এই জিনিসটাকে উম এইভাবে বলি, যে জেড দিয়ে বলি তাহলে ভালো বুঝতে পারবেন, যে জেড পার ইউনিট নিউ, এটা সমান কত, জেড পার ইউনিট ওল্ড ইন্টু এস নিউ মাইনাস এস ওল্ড ইন্টু ভি ওল্ড, এগুলো কিন্তু সব বেস ভ্যালু, বেস ভ্যালু নিউ তার হোল স্কয়ার। এটা নিয়ে প্যারা নাই, কারণ এটা সেম, এই ভোল্টেজের কোনো চেঞ্জ নাই, সব সেম। এই যে দেখেন, নিউটা উপরে বসবে, ওল্ডটা নিচে বসবে। এখন আমি নিউটাকে যদি বড় ধরি, তাহলে এই ভাগফলটা একের চেয়ে বড় আসবে, সো আমাদের গুণফলের যে অ্যান্সার আসবে সেটাও কিন্তু মোটামুটি একটু ভালো মানের আসবে। নাহলে যদি উপরে ছোট ধরি, তাহলে দেখা যাবে যে এটা দশমিক আসবে, গুণফলও দশমিক হবে, তো একটু ঝামেলা। এই জন্য সবচেয়ে বেটার হয় যেগুলা দেওয়া আছে এর ভিতরে ধরবেন, তাহলে ক্যালকুলেশন আমাদের কম করা লাগবে। আর এর ভিতরে বড়টা ধরবেন, তাহলে আমাদের মানগুলো দেখা যাবে একটু সুন্দর সুন্দর আসবে। বাকি এর কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে ওইটাই ধরতে হবে, টোটালি আপনার ইচ্ছা যে আপনি কাকে ধরবেন না ধরবেন। তাহলে আমি বইয়ের বইতেও মনে হয় 100কেই ধরছে, আমি 100কে বেস ধরে নেব। তাহলে আমি এখানে লিখে দেব এস বি হচ্ছে 100 কেভিএ। তাহলে এস বি যদি 100 কেভিএ হয়, তাহলে এ কে চেঞ্জ করার কোনো দরকার নাই, কারণ ও তো 100 কেভি এর জন্যই সব ভ্যালু দেওয়া, তো ও ওই রকমই থাকবে, ওকে চেঞ্জ করব না, বিটা চেঞ্জ করে দিব। তাহলে জেড বি সমান কত হবে, অবশ্যই এটা কি পার ইউনিট, জেড বি সমান কত হবে, এই যে এক, এক মানে কত, 0.001, তাই তো হওয়া উচিত। 0.01 তে 1000 দ্বারা ভাগ করো, যাই হোক, 0.01 প্লাস যে 0.05, এটা ছিল ওল্ড, যে কি বলে, জেড পার ইউনিট। ওল্ড মানে যে 50-এর জন্য ছিল, কিন্তু এখন আমরা কই চলে গেছি, 100-তে চলে গেছি। তাহলে গুণ নিউ, নিউ কত, 100, ওল্ড কত ছিল, ওল্ড ছিল হচ্ছে 50। তাহলে দেখেন, এই দুইটার সাথে 2 করে গুণ করে দিব, তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা একটু সহজ হইলো, নাহলে কিন্তু 2 করে ভাগ করা লাগতো। তাহলে 0.02 প্লাস জে, এটা তো গুণ করলে মনে হয় 0.1 হয়ে যায়, 0.1, এটা হচ্ছে পার ইউনিট। আর জেড এ চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আহ, এইটা 0.009। এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের জেড এ জেড বি আগের ম্যাথে ডিরেক্টলি দেওয়া ছিল, এখানে আমাদের চেঞ্জ করে নেওয়া লাগতেছে। আচ্ছা, পরেরটা বলতেছে ফাইন্ড দা লোড ক্যারিড বাই ইচ ট্রান্সফর্ম, এইটুকু তো ইজি। কিভাবে আমরা জাস্ট ওই যে সূত্র শিখলাম সেটা অ্যাপ্লাই করে দিব। আমাদের ইয়ে কত, 125 কেভিএ, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তাহলে এস এ, আচ্ছা 125.8, তাহলে এস এ সমান কত হবে, জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি, এত ইন্টু 125। এখন বাকিটুকু কি করতে পারবেন না আপনারা? আগে যা করলাম সে, সরি, আগে যা করলাম সেম প্রসেস, জাস্ট ক্যালকুলেটরে তুলে দিয়ে মান বের করে ফেলবেন। একটা ডাউট হয়তো কারোর থাকলেও থাকতে পারে,
যে যেহেতু SASB এটা তো অ্যাকচুয়াল ভ্যালু না, তাহলে এর যে অ্যান্সার আসবে সেটা তো অ্যাকচুয়াল। তাহলে এখানে তো আমরা নিচ্ছি পার ইউনিট। বিষয়টা ঝামেলা হবে কিনা? না, বিষয়টা ঝামেলা হবে না। কেন? কারণ আমরা তো দেখেন অনুপাত করতেছি। অন্য ম্যাথ যদি হইতো তাহলে ঝামেলা হইতো, এই ম্যাথে কোনো ঝামেলা নাই, কারণ আমি তো অনুপাত করতেছি। সো আমি যদি পার ইউনিট না নিয়ে অ্যাকচুয়ালও করতাম, তাও এর একক আর এর একক কাটাকাটি হয়ে যাইতো। তো এইটা আসলে যায় আসে না যে আমি এই অনুপাতকে পার ইউনিটে নিয়ে করতেছি নাকি অ্যাকচুয়ালি নিয়ে করতেছি। শুধুমাত্র এইটা আমাদের কনসার্ন, যে একে যদি আমরা পার ইউনিটে ক্যালকুলেশন করি, মানে ZB কে, তাহলে ZA কেও পার ইউনিটে নিতে হবে, সেম বেজে নিতে হবে। আর অ্যাকচুয়াল হলে তো ওইটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। অ্যাকচুয়াল ভ্যালু তো আর যেরকম থাকবে সেটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে যা অ্যান্সার আসবে সেটাই দেখাই দিবেন, ওটাই হবে আমাদের SA আর SB এর যেই সাপ্লাইকৃত ভ্যালু সেটা। এটুকু কি সবাই বুঝছেন? এইটা তাহলে সবাই করবেন। আপাতত বইয়ের সাথে অ্যান্সার মিলাই নিয়েন, আর আমি যখন আস্তে আস্তে খাতায় করব তখন ওইটা আপলোড করে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে 32.101। এখানে আমাদের কোশ্চেনে চাইছে যে, মানে এক কথায় এতক্ষণ পর্যন্ত কোশ্চেন চাচ্ছিল যে কে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করতেছে, এখানে কোশ্চেন বলতেছে কে কি পরিমাণ কারেন্ট সাপ্লাই করতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে রেশিও অফ দ্য কিলোওয়াট আউটপুট অফ দ্য টু ট্রান্সফরমার, মানে এক কথায় এই যে দুইটা ট্রান্সফরমারের পাওয়ার বের হইলো, এই দুইটা পাওয়ারের অনুপাত করলে আসলে কি আসবে। কিন্তু খেয়াল রাখতে হবে এস এর অনুপাত না, কিলোওয়াটের অনুপাত করতে হবে। হ্যাঁ, সমস্যা নাই। আয়ের ক্ষেত্রে কি দেখছিলাম আমরা, যে টোটাল একটা আয় থাকবে, ধরেন সেটা আচ্ছা, এটা আমরা IS দ্বারা নাম দিছিলাম যেহেতু, তাহলে সেই টোটাল কারেন্টের নাম ধরেন IAC বললাম। তাহলে IA সমান কত হবে? IA সমান হবে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এটা আমরা সবাই জানি যে যার কারেন্ট তার বিপরীতটা ডিভাইডেড বাই দুইটা। এখানে কিন্তু আবার কনজুগেট দিয়ে দিয়েন না, কারণ কারেন্ট ডিভাইডার রুলে কিন্তু কনজুগেট বলে কিছু নাই। নরমাল এটা কনজুগেট তো পাওয়ার বের, মানে কমপ্লেক্স পাওয়ার বের করার জন্য আসে, এটা আলাদা হিসাব। ইনটু কত? IS। লোড কত বলে দিছে? লোডে সাপ্লাই দেওয়া হচ্ছে 1000। আচ্ছা, এটা তো কোশ্চেনে বলে, তার মানে এটা আমাদের জন্য তো খুবই ইজি। এই IAC বলে দিছে 1000। বলেন তো অ্যাঙ্গেল কত হবে? ভাই মাইনাস হবে, -36 রাইট, পয়েন্ট। এইটাও কিন্তু খুব সাবধান, মানে কারেন্ট কারেন্ট ল্যাগিং মানে হচ্ছে, আমরা যদি VS কে রেফারেন্স ধরি, এন্ড অবশ্যই রেফারেন্স ধরা মানে 0 ডিগ্রি, তাহলে IS বা কারেন্ট অবশ্যই এর থেকে পিছিয়ে থাকবে কি পরিমাণ? এই যে এই 0.8 তো আমাদের অভ্যস্ত আমরা, 36.87। তাহলে 0 থেকে পিছায় থাকা মানে কি? সেটা মাইনাসে থাকা না? তাহলে কিন্তু কারেন্টের ক্ষেত্রে অবশ্যই ল্যাগিং মানে মাইনাসই দিব। আবার ল্যাগিং মানেই যে কারেন্টের জন্য মাইনাস, কথাটা কিন্তু সবসময় সঠিক না। বারবার করতে করতে এই ভুলটা অনেকের ভিতরে, মাথার ভিতরে সেট হয়ে যায়। মাইনাস তখনই দিতে পারি আমি যখন VS কে আমি জেনে ফেলছি। এখন VS যদি 0 না হয়ে ধরেন 80 হইতো, তো 80 থেকে এত বিয়োগ করলে কি মাইনাস হয়? তো তো প্লাস। ইভেন ধরলাম VS হলো 36.87 ডিগ্রি, তাহলে IS হইতো 0 ডিগ্রি। তো আমরা
এইটা ফিক্সড করব না। এস এবং জেড এই দুইটা জিনিস ফিক্সড, লিডিং হইলে মাইনাস, ল্যাগিং হইলে প্লাস। কিন্তু আই আর ভি আলাদা আলাদা ভাবে লেখা সম্ভব না বা লিখতে পারবো না যতক্ষণ না দুইজনেরকেই আমরা দেখবো, এন্ড অবশ্যই এর ভিতরে একজনকে রেফারেন্স ধরবো আর একজন সেই হিসাবে গিয়ে হবে। এখন আমরা যদি বারবার ভিন্ন ভিন্ন জিনিসকে রেফারেন্স ধরতাম, তো মানুষ থেকে মানুষে, দেশ থেকে দেশে হিসাব কিতাব সব উল্টাপাল্টা লাগতো। এই কারণে সবাই আসলে কি করা হয়, ভোল্টেজকে রেফারেন্স ধরে সেই হিসাবে কারেন্টের ক্যালকুলেশন করে। আর কারেন্ট লিড ল্যাগ বলতে সার্কিট ও লিড ল্যাগ হিসাব করে, মানে এটা জাস্ট প্রচলিত বলা যায়। আমরা সেই প্রচলিত নিয়মই ফলো করতেছি। তাহলে এটা হয়ে যেত কজ ইনভার্স 0.8। বাকিটুকু দেখেন, জাস্ট আমরা যা নিয়ম শিখছি এটা দেখেন ওহমে দেওয়া, এটাও ওহমে দেওয়া, আমার মনে হয় এটা পারা উচিত। জেড বি মানে কত, এই যে এটা 2.5 প্লাস J5। আর এই ম্যাথে যেহেতু বারবার কনজুগেট করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, কারেন্টের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কনজুগেট হবে না। এই দুইটা যদি যোগ করি, 4.5 প্লাস J8 ইন্টু এই যে 1000 মাইনাস কজ ইনভার্স। পরেরটা আর এত কষ্ট করে বের করার দরকার নাই। পরেরটা কিভাবে করবেন, আই বি সমান আই মাইনাস আই, সিম্পল হিসাব। দুইবারই এরকম বারবার তোলা আসলে ঝামেলা। অথবা ওই যে যেই সিস্টেম দেখালাম ক্যালকুলেটরে, সেটা দিয়েও করে ফেলতে পারেন, একবারে চলে আসবে। আরেকটু বলি ম্যাথে আসলে আমরা কিভাবে টাইম বাঁচাইতে পারি। এবার আই এ পেয়ে গেলাম, আই বি পেয়ে গেলাম। এখন আমাদের বের করা লাগবে কিলোওয়াটের অনুপাত, মানে পি এ আর পি বি বের করা লাগবে। এটা কিভাবে বের করতে পারি, আই এ যেহেতু পেয়ে গেছি, তাহলে এস এ সমান কত হবে, ভি এস ইন্টু আই এর কনজুগেট। ভি এস কত, লোড হিসাবে আমরা সেকেন্ডারি, এখানে কি দেওয়া আছে, ওয়েট এখানে দেওয়া নাই, আচ্ছা সমস্যা নাই আমাদের, আচ্ছা এই ম্যাথটা আমি করে দিই। যেহেতু আমাদের অনুপাত চাইছে, আমাদের মান জানতেই হবে এরকম জরুরি না। তাই আমি করি, আগে আই এ বের করি, দেন আই বি বের করি। তাহলে এটা কত হচ্ছে, 2.5 প্লাস 5i ডিভাইডেড বাই 4.5 ইন্টু 8i, তার সাথে গুণ করে দিব 1000 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8, আসতেছে 155 সামথিং, 100। ভাইয়া ওই নিচে মনে হয় গুণ চিহ্ন হবে না, ওই যে 4.5 ও গুণন আচ্ছা, এইটাই, ওটা রাইট হবে রাইট, প্লাস এটা হবে। যোগ হবে, হ্যাঁ রাইট, এটা হবে হচ্ছে যোগ। তাহলে 609, হ্যাঁ ঠিক আছে, ওদের 33.95 আসছে। আর 600, আচ্ছা যাই হোক, 609.03 মাইনাস 34.07, 609.03 মাইনাস 34.07। হ্যাঁ ওকে, তাহলে এটা আই এ আসলো। আই বি কত, টোটাল কারেন্ট থেকে এটা বিয়োগ করে দিলে, তার মানে 1000 অ্যাঙ্গেল কস ইনভার্স 0.8 মাইনাস আগের বার যে অ্যান্সার পাইছিলাম সেটা, এটা আসলে 392.8 অ্যাঙ্গেল মাইনাস 41.2। 392.8 এবার দেখেন প্রথম অ্যান্সার যেটা মানে এক কথায় কোশ্চেন করছিল, সেটা আমাদের অ্যান্সার লেখা শেষ, আই এ পেয়ে গেলাম, আই বি পেয়ে গেলাম। এই কোশ্চেনে আসি। তাহলে এই কোশ্চেনে আমাদের এত ঝুট ঝামেলা করার কোনো দরকার নাই, যেহেতু মান টান কিছু দেওয়া নাই, আর চাচ্ছেও অনুপাত। মানে এক কথায় কোশ্চেন বলতেছে পি এ ডিভাইডেড বাই পি বি নির্ণয় করো, এই তো কোশ্চেন।
এই যে কিলোওয়াটের অনুপাত, রেশিও অফ দা কিলোওয়াট। তো ইকুয়াল ভোল্টেজ রেশিও যেহেতু বলে দিছে, তার মানে ভিএস তো দুইজনের জন্য সেম থাকবে। ই এ ই বি সব সেম। ই যদিও আমাদের লাগতেছেও না। পি এ সমান দেখেন কত লেখা যায়, এ নাম্বারের পাওয়ার কত, ভিএস আই এ কস ফাই এ, ভিএস আই বি কস ফাই বি। এই মান আমি জানি না, আমার জানার দরকারও নাই, কারণ এর অনুপাত করলে কাটাকাটি হবে। তার মানে আসলে আই কস ফাই আই বি কস ফাই করে দিলে আমাদের কিন্তু কাজ শেষ। আই এ আই বি তো আমরা পাইলাম, এটা কিন্তু মান, আমরা কিন্তু এটা বলছি এটা মান। তাহলে আই এ কত হয়েছে, 609.03। 609.03 ইন্টু কস ফাই মানে ভিএস কে যেহেতু আমরা 0 ডিগ্রি ধরে নিছি, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এইটার পজিটিভ রূপটাই আমার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। কারণ এই ফাই মানে হচ্ছে ভিএস এর অ্যাঙ্গেল মাইনাস আই এস এর অ্যাঙ্গেল। এই 34.07 যাটা আসে তাই। তাহলে আমরা একবারে লিখে দিই যে কস, এই যে 34.07। এই জন্য প্রত্যেকটা ম্যাথ আসলে এরকম, এটা যদিও দরকার ছিল না, কিন্তু এগুলা রিলেট অবশ্যই করবেন। কারণ এই রিলেট না করতে করতে একটা সময় মাথার ভিতরে এগুলা মুখস্থ হয়ে যায়। ইভেন আমি অনেকেই দেখছি যে এরকম, ইভেন আমার কাছে যে কয়েকজন প্রবলেমও শেয়ার করছিল, আই এর যে অ্যাঙ্গেল কস এত ধরে পাওয়ার ফ্যাক্টর বের করে বলে যে মিলে না। এইখানে মিলতেছে, আরো 10টা ম্যাথে মিলবে, কিন্তু সব ম্যাথে তো মিলবে না। কোনো ম্যাথে হয়তো ভিএস এর অ্যাঙ্গেল দেওয়া আছে 10 ডিগ্রি, সেই ক্ষেত্রে তো কজ এত করলে পাওয়ার ফ্যাক্টর মিলবে না। এগুলো একটু খেয়াল রাখবেন পরীক্ষার হলে এবং ম্যাথ করার সময়। তাহলে আই বি হচ্ছে 392.8 কস, এটার ক্ষেত্রে একই লজিক, ভিএস যেহেতু 0 ডিগ্রি ধরে নিছি, তো এই পজিটিভ রূপটাকে আমি পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাউন্ট করে দিতে পারি। বাস এই অনুপাত করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 609.03 গুণ কস 34.07 বাই 392.8 গুণ কস 41 কত 1.707। ঠিক আছে, ওদের 1.7 দেখাই দিছে ওরা একবারে, আমরা দেখাই দিলাম 1.707। ম্যাথের মতো যদি দেখাইতে চান যে এটা কত হবে 1.707, এর মানে কি, এর মানে এ নাম্বার যে ট্রান্সফরমার সে কত পার্সেন্ট বেশি ইয়েতে আছে, 70%, মানে অনেক বেশি ওভারলোডে আছে। দেখে বুঝতে পারছেন? আচ্ছা, মোটামুটি ইকুয়াল রেশিওর এইগুলা আমি যা যা দেখাই দিলাম, এইগুলা যদি বুঝেন তাহলে বাকিগুলো সবই করতে পারবেন। 104, 104-5 পর্যন্ত মনে হয় সব ইকুয়াল রেশিও। এগুলো প্রত্যেকটা ধরে ধরে আপনারা ট্রাই করেন। এটা একটু দেখাই দিই, আনইকুয়াল আসলে খুব বেশি না করলেও চলবে, বাট একটা একটু সিস্টেম ধরাই দিই যাতে কিভাবে করবেন এটা ক্লিয়ারলি করতে পারেন। তাহলে আমাদের ওপেন সার্কিট ইএমএফ একজনের 6600, আর একজনের হচ্ছে 6400। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু সেকেন্ডারি বলে দিছে এত এত, লোডের আবার ইম্পিডেন্স বলে দিছে এত। আমাদের ক্যালকুলেশন করতে হবে কি, ডিটারমাইন দ্য কারেন্ট ডেলিভার্ড বাই ইচ ট্রান্সফরমার। এই বিষয়। তাহলে আমরা জিনিসটাকে এরকম সোর্স আকারে কল্পনা করে নিতে পারি, আমাদের বোঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি, আর কোনো উদ্দেশ্য নাই।
যদিও আমরা লোডের ভোল্টেজকে সবসময় রেফারেন্স ধরি, কিন্তু যেহেতু এখানে আমাদের ইম্পিডেন্স দিয়ে দিছে লোডের, তো আমরা এখন এই যে ওপেন সার্কিট যে ভোল্টেজটা আছে এইগুলাকে রেফারেন্স ধরাটাই আমাদের জন্য বেটার। কোশ্চেন বলতেছে কে কতটুকু সাপ্লাই দিচ্ছে সেটা বের করতে হবে, মানে যে আই এ বের করতে হবে, আই বি বের করতে হবে। তাহলে এই দুই মাথার যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএস, মানে মিলম্যান হিসাব যদি করি তাহলে এই পয়েন্টটার ভোল্টেজকে বলতেছি ভিএস। যদিও মিলম্যান এইটাই হিসাব করে, আমি জাস্ট রাউন্ড দিয়ে বোঝানোর জন্যই করলাম। তাহলে আমরা জিনিসটাকে কি দেখাইতে পারি, যে ভিএস সমান, এর আগে আমরা অলরেডি শিখছিলাম এই ভোল্টেজটা কত, এটা হচ্ছে এ হচ্ছে 6600 আর এটা হচ্ছে 6400। রেফারেন্স যেহেতু ধরতেছি এদেরকে আমরা জিরো ধরে নিলাম। আমরা কিন্তু এইটাকেও রেফারেন্স ধরতে পারতাম, বাট যেহেতু এইটাই জেড এল আকারে দেওয়া আছে আমাদের আর এত কোনো ঝামেলা নাই, কারণ এই যে এইটাই বলে দিছে 8+j6। তো আমাদের এইটাকেই যে রেফারেন্স ধরতে হবে এরকম কোনো তাড়া নাই, কারণ আমরা তো আই এর অ্যাঙ্গেলকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে। তাহলে ভিএস সমান কত হবে, এইটা ডিভাইডেড বাই এইটা 6300 ডিভাইডেড বাই জেড এ। এটা কিন্তু আমি মিলম্যান থিওরেম অ্যাপ্লাই করতেছি, যেটা অলরেডি আমি কিন্তু পড়াইছি। জেড এ কত, এই যে 0.3+j3 প্লাস দ্বিতীয়টার জন্য কত, 0.2+j1 ডিভাইডেড বাই 1/ZA, মানে কত, 0.3+j3 প্লাস 1/ZB। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত, ভিএস। ক্যালকুলেশন করলে আমাদের ভিএস চলে আসবে। কমপ্লেক্স মোডে নিয়ে যায়, 6300 ডিভাইডেড বাই 0.3+3i প্লাস 6400 ডিভাইডেড বাই 0.2 প্লাস i 1/0.3+3i প্লাস 1 ডিভাইডেড বাই 0.2 প্লাস i। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 6450 দশমিক সামথিং। 6450.46। ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট। এগুলো সব সেকেন্ডারি হিসেবে দেওয়া আছে, সমস্যা নাই। না দেওয়া থাকলে তখন আমার করা লাগতো। আচ্ছা, 6450.46 অ্যাঙ্গেল মাইনাস 0.033, 6450.46 অ্যাঙ্গেল মাইনাস 0.033। তো ভোল্টেজ আমরা সেভ করে রাখি। ওকে।
তাহলে আমাদের এখন কোশ্চেন বলতেছে কে কতটুকু সাপ্লাই দিচ্ছে। আই এ সমান কত হবে? এই যে এই ভোল্টেজ মাইনাস ভিএস ডিভাইডেড বাই জেড এ। এ কত? 6600 মাইনাস ভিএস হচ্ছে সেট করছি বি তে ডিভাইডেড বাই জেড এ। জেড এ কত? 0.3 প্লাস 3 আই। এটা আসতেছে যদি 64 করি, দেখি আমাদের শুরুটা তো ভুল গেল কিনা। ওহো, লোডের একটা ইম্পিডেন্স দেওয়া আছে তো। এখন দেখতে হবে কত আসে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6600 ডিভাইডেড বাই 0.3 প্লাস 3 আই প্লাস 6400 ডিভাইডেড বাই 0.2 প্লাস আই। ওইটা তো আর দেওয়ার দরকার নাই, যেহেতু বুঝতেছি যে জিরো। তাহলে 1/0.3 প্লাস 3 আই প্লাস 1 ডিভাইডেড বাই 0.2 প্লাস আই প্লাস 1 ডিভাইডেড বাই 8 প্লাস 6 আই। 6103 সামথিং। 6103.41 মাইনাস 2.86। এইটা সেভ করে রাখি বি তে। তাহলে 6400 মাইনাস ডিভাইডেড বাই 0.প্লাস। ঠিক আছে। এখন এটা আমরা করে দিই, তাহলে একে একে আমরা আই এ আই বি পেয়ে যাব। তাহলে আই এর ক্ষেত্রে তো 6600 আসতেছে, আর অ্যাঙ্গেল হচ্ছে 0.3 আর হচ্ছে এটা কত আসতেছে? 195.49, অ্যাঙ্গেল মাইনাস 53.10। এটা পাইলাম আই এ। আই বি তাহলে কত হবে? ই বি মাইনাস ভি এস ডিভাইডেড বাই জেড বি। মিলম্যান দিয়ে করলে এটা খুব ইজি, নাহলে যদি আপনি কেভিএল অ্যাপ্লাই করতে যান তাহলে কিন্তু ম্যাথ আসলে অনেক কঠিন হয়ে যাবে।
এটা আসতেছে 6600 মাইনাস ভিএস ডিভাইডেড বাই জেড মানে 0.2 প্লাস আই। ওয়েট, 0.2 6400, জেড বি হচ্ছে 6400 মাইনাস ভিএস ডিভাইডেড বাই জেড বি মানে 0.2 প্লাস আই মানে 422.57 অ্যাঙ্গেল মাইনাস 33.6। এটা কি বুঝতে পারছেন? তাহলে কিন্তু এটা আমাদের মোটামুটি 2-3 লাইনে কিন্তু ম্যাথ কমপ্লিট হয়ে যাবে যদি আমরা এই পদ্ধতিতে করি। কেভিএল ইউজ করলে কিন্তু আসলে যেহেতু কমপ্লেক্স আমাদের একটুখানি ঝামেলা লাগবে। জি ভাই, এটাই সহজ। মিলম্যান থিওরেম হ্যাঁ, সিস্টেমই ভালো। এটা দিয়ে আমরা করলে ওকে। যদিও এইগুলো আসলে পরীক্ষায় আসার চান্স খুবই কম, রেয়ার কেস, বাট দেখে রাখতে পারেন, বলা যায় না, হুটহাট করে দিয়েও দিতে পারে। যাই হোক, এই মোটামুটি হচ্ছে আমাদের ইকুয়াল আনইকুয়ালের জন্য ম্যাথ, প্যারালাল অপারেশন, এইগুলা যদি মানে এই টপিক গুলা বিশেষ করে এই বেসিকের ম্যাথ গুলা যদি করেন ইনশাল্লাহ এখান থেকে